এই বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি 2019 সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান সাইবার প্রাঙ্ক অ্যাকশন মুভি আলিটা ব্যাটেল অ্যাঞ্জেল নিয়ে। এটি এমন একটি স্মৃতিহীন সাইবর্গের কাহিনী যা আপনাকে মুগ্ধ হতে বাধ্য করবে। মুভিটি বেসিক্যালি একটি মাঙ্গা সিরিজের উপর ভিত্তি করে তৈরি, যার কাজ শুরু হয়েছিল 2003 সাল নাগাদ। মানে মুভিটি কমপ্লিট হতে প্রায় 16 বছর টাইম লেগে গেছে। ওকে, তো যারা জাপানি মাঙ্গা সিরিজ বা অ্যানিমে দেখেন তাদেরকে এই আলিটা ক্যারেক্টারের সঙ্গে নিশ্চয়ই আর নতুন করে পরিচয় করিয়ে দিতে হবে না, কারণ এই ক্যারেক্টার অলরেডি ফেমাস। তাই ইন্ট্রোডাকশন আর বিস্তারিত না করে এখন সোজা চলে যাব মূল গল্পের দিকে। এই মুভির পুরো গল্প 2563 সালের উপর বেশ করে তৈরি। মানে আজ থেকে প্রায় 540 সাল ভবিষ্যতের ঘটনা এখানে তুলে ধরা হয়েছে, যখন মানব সভ্যতা টেকনিক্যালি অনেক উন্নত। আর মুভির প্রথমেই আমাদেরকে জানিয়ে দেওয়া হয় আজ থেকে প্রায় 300 বছর আগে, মানে এই 2563 সালের 300 বছর আগে দ্য ফল নামক একটি মহাযুদ্ধের কারণে পৃথিবী প্রায় ধ্বংস হয়ে গেছে। প্রায় বললাম এই কারণেই, কারণ আয়রন সিটি নামক একটি স্থান পৃথিবীতে এখনো অক্ষত অবস্থায় রয়েছে, যদিও এখানে সম্পূর্ণ দরিদ্রতায় ভরপুর। এছাড়াও আরো একটি জায়গা রয়েছে জালেম নামক একটি ভাসমান সিটি, যে স্থান এই আয়রন সিটির থেকে অনেক উন্নত এবং কথিত আছে ওই জায়গায় শুধুমাত্র ধনী ব্যক্তিরাই বসবাস করে। তাই আয়রন সিটির সকলেরই আশা এই স্থান ছেড়ে তারা একদিন হলেও ওই জালেমে বসবাস করবে। ওকে, তো এরপর আমরা পরিচিত হই এই মুভির এক মুখ্য চরিত্র ডক্টর ডাইসন ইডোর সঙ্গে, যিনি এই আয়রন সিটির জাঙ্কিয়ার্ড থেকে একটি মহিলা সাইবর্গের কোড আবিষ্কার করেন। এখানে জানিয়ে দিই, এই জাঙ্কিয়ার্ড কিন্তু ওই উপরে থাকা ভাসমান সিটির জালেমের। মানে এই আবর্জনা স্তূপে যে সমস্ত আবর্জনা রয়েছে সেটা ওই ভাসমান সিটি থেকে নিচে পতিত হয়। আর এখানেই ডক্টর ডাইসন ওই মহিলা সাইবর্গের কোড আবিষ্কার করেন এবং চেক করে বুঝতেও পারেন এই সাইবর্গের হৃৎপিণ্ড এবং মস্তিষ্ক এখনো চলমান রয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো তার শরীরের আর কোনো অংশই অবশিষ্ট নেই, যে কারণে ডক্টর ডাইসন সঙ্গে সঙ্গেই ওই কোড নিয়ে তার ডিসপেন্সারিতে উপস্থিত হয়ে একজন সহকারী নার্সের সাহায্যে তার মেয়ের জন্য তৈরি একটি রোবোটিক বডির সাহায্যে ওই সাইবর্গকে পুনর্নির্মাণ করেন। আমি প্রায় এখানে 2-3 বার সাইবর্গ কথাটি বলে ফেললাম, তাই যারা জানেন না কি এই সাইবর্গ তাদের সংক্ষেপে জানিয়ে দিই। সাইবর্গ হলো একটি মানুষ এবং যান্ত্রিক উপাদানের সংমিশ্রণে তৈরি একটি উন্নত চরিত্র, যাদের মধ্যে সাধারণ মানুষের থেকে ক্ষমতা বহু গুণ বেশি। এর আগে আমরা সাইবর্গ নামক ক্যারেক্টারের সঙ্গে ডিসি সিরিজেই পরিচিত হয়েছি, তাই সেখান থেকেও নিশ্চয়ই সাইবর্গ সম্বন্ধে আপনাদের কিছুটা হলেও ধারণা হয়েছে। তবে জানিয়ে দিই, এই সাইবর্গ জিনিসটা কিন্তু এখনো পর্যন্ত কাল্পনিক। হয়তো ভবিষ্যতে বিজ্ঞান উন্নত হওয়ার সাথে সাথে এটাও হয়তো সম্ভব হতে পারে। এনিওয়ে, তো এই সাইবর্গকে পুনর্নির্মাণ করার পরেই সেই যখন তার জ্ঞান ফিরে পায়, ডক্টর তার সঙ্গে কথা বলে বুঝতে পারে বর্তমানে ওই সাইবর্গের কোনো স্মৃতি অবশিষ্ট নেই। মানে তার পুরনো জীবনের কথা সে সম্পূর্ণ ভুলে গেছে, যে কারণেই ডক্টর ডাইসন তার মেয়ের নাম অনুসারে ওই সাইবর্গের নাম রাখে আলিটা। আসলে এই ডক্টর ডাইসন ও জালেম নামক ওই ভাসমান সিটিতেই বসবাস করত, কিন্তু কোনো এক সময় তার মেয়ের চিকিৎসার কারণে সে এবং তার ওয়াইফ এই আয়রন সিটিতে উপস্থিত হয়। আর এইখানেই সে একটি ডিসপেন্সারি ওপেন করে তার মেয়েকে ঠিক করার জন্য বিভিন্ন সাইবর্গের পার্টস কালেক্ট করে একটি বডি বানানোর চেষ্টা করে। এমনকি এই ক্লিনিকেই সে বিভিন্ন সাইবর্গের চিকিৎসা করে তাদেরকে আপগ্রেড করতে থাকে। এখানে জানিয়ে দিই, এই আয়রন সিটিতে কিন্তু শুধুমাত্র মানুষ বসবাস করে না, এখানে বিভিন্ন রকমের সাইবর্গ রয়েছে। যাই হোক, সময়ের সাথে সাথে ডক্টর ডাইসন যখন তার মেয়ের জন্য একটি সাইবারনেটিক বডি তৈরি করে ফেলে, ঠিক তখনই তারই এক পেশেন্ট সাইবর্গ ডিসপেন্সারিতে ড্রাগ চুরি করতে এসে তার মেয়েকেই হত্যা করে। ফলে মেয়ের মৃত্যুর শোকে তার ওয়াইফ চিরেন তার কাছ থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যায় এবং দ্বিতীয়বারের মতো ওই জালেম সিটিতে ফিরে যাওয়ার জন্য ভেক্টর নামক একটি লোকের সঙ্গে কাজ করতে শুরু করে। কারণ ভেক্টর চিরেনকে প্রতিশ্রুতি দিয়েছে তার অর্ডার অনুযায়ী কাজ করলে সে তাকে খুব শীঘ্রই জালেমে পৌঁছে দেবে। কারণ ভেক্টর এই শহরের একমাত্র ব্যক্তি যে এই আয়রন সিটিতে একটি মোটর বল প্রতিযোগিতা পরিচালনা করে। আর কথিত আছে এই মোটর বল প্রতিযোগিতায় যে জয়ী হতে পারবে তাকে ভিক্টর নির্দ্বিধায় জালেমে পৌঁছে দেবে। সঙ্গে আমরা এটাও জানতে পারি জালেমের ক্রাইম বিজ্ঞানী নোভার সঙ্গে এই ভেক্টরের একটি 2 নম্বরই সম্পর্ক রয়েছে। আসলে এই আয়রন সিটিতে যত উন্নত ব্রেন রয়েছে বা উন্নত সাইবর্গ রয়েছে, ভেক্টর তাদেরকে ধরে জীবন্ত অথবা মৃত জালেমে চালান করে, যাদের ব্যবহার করে প্রাইম বিজ্ঞানী নোভা তার বিভিন্ন রকম রিসার্চ কমপ্লিট করে। মানে ভেক্টর এক প্রকার তার একনিষ্ঠ একজন কর্মী। আর ঠিক এই কারণেই ডক্টর ডাইসনের ওয়াইফ চিরেন ভেক্টরের সঙ্গে কাজ করতে শুরু করে, যাতে তার সাহায্যে সে আবারও জালেমে ফিরতে পারে। যাই হোক, এদিকে ডক্টরের মেয়ের নাম ওই সাইবর্গকে দেওয়ায় সে খুবই খুশি হয় এবং নির্দ্বিধায় সে আলিটা নামটি গ্রহণ করে।
এরপর আমরা দেখতে পাই আলিটার হুগো নামক একটি ছেলের সঙ্গে পরিচয় হয়। আর কয়েকদিন দেখা সাক্ষাৎ হওয়ার পরেই তার সঙ্গে আলিটার ভালো রকম একটি বন্ধুত্ব গড়ে ওঠে। ফলে তার সঙ্গে আলিটা এই শহরের বহু জায়গা ঘুরে দেখতে থাকে। আর এই রকম ভাবে চলতে চলতেই একদিন হুগো তার বন্ধুদের সঙ্গে আলিটার মিট করায় এবং সেখানেই ওই সমস্ত বন্ধুদের সঙ্গে আলিটা মোটর বল খেলায় অংশগ্রহণ করে। যে খেলায় প্রথম দিকে সে নিজেকে একদমই কন্ট্রোল করতে পারে না, ফলে বাকিরা তাকে নিয়ে খুবই হাসি মজা করতে শুরু করে। যেটা দেখে ক্ষণিকেই সে তার মোটিভ চেঞ্জ করে সবাইকে চমকে দিয়ে মোটর বল গোল করে বাকিদেরকে পরাজিত করে। যেটা দেখে আমরা খুব ভালোভাবেই বুঝতে পারি যে কোনো কিছুতেই আলিটা খুবই পারদর্শী, শুধুমাত্র তার স্মৃতি নেই বলে এই রকম অবস্থা। যাই হোক, এরপর হুগো একদিন আলিটাকে তার একটি পছন্দের জায়গায় নিয়ে যায়, যেখান থেকে তাদের পুরো শহর সহ ওই ভাসমান সিটি সব থেকে কাছাকাছি দেখা যায়। আর এইখানেই হুগো তাকে জানায় তার জীবনের একটাই স্বপ্ন, ওই আকাশ নগরীতে যাওয়া। আমি আপনাদের আগেই জানিয়েছিলাম এই শহরে বেঁচে থাকা প্রায় সকলেরই ইচ্ছে জালেম নামক ওই ভাসমান সিটিতে যাওয়া, যেটার ব্যতিক্রম হুগো না। ওকে, তো এরই মধ্যে আলিটা জানতে পেরেছে এই শহরের কোন এক বিশেষ গ্যাং মহিলাদের বেছে বেছে হত্যা করে চলেছে। তাই ওই গ্যাং বা ওই মার্ডারকে ধরার জন্য $20,000 প্রাইজ মানি ঘোষণা করা হয়েছে। এখানে আরো জানিয়ে রাখি, এই শহরে বর্তমানে কোনো প্রশাসনিক ব্যবস্থা নেই, কিন্তু ক্রাইম কন্ট্রোল করার জন্য কিছু বাউন্টি হান্টারকে নিয়োগ করা হয়েছে, যারা টাকার বিনিময়ে বিভিন্ন অপরাধীদের হত্যা করে। আর এই কাজ করতে টাকা প্রদান করে জালেম নামক ওই ভাসমান শহর। যদিও এইখানে ওই টাকা সবাইকে প্রেরণ করে ভেক্টর, কিন্তু বাউন্টি হান্টারদের টাকা উপার্জন করতে গেলে ওই অপরাধীর কাটা মাথা একটি ফ্যাক্টরিতে জমা দিতে হয়। আর কেন এই কাটা মাথা জমা দিতে হয় বা এই কাটা মাথা নিয়ে কি হয় সেটা এই মুভির একদম লাস্টে গিয়ে আপনাদেরকে জানিয়ে দেব। ওকে, তো আমরা এখানে জেনে গেলাম টাকার বিনিময়ে অপরাধীদের যারা হত্যা করে তাদেরকে বলা হয় বাউন্টি হান্টার। যাই হোক, এর পরবর্তীতে একদিন রাতে আলিটা লক্ষ্য করে ডক্টর ডাইসন রক্তাক্ত হাত নিয়ে তার ঘরে প্রবেশ করছে। ফলে এই দৃশ্য দেখে আলিটা মনে মনে ভাবতে শুরু করে ওই যে শহরের বিভিন্ন মহিলাদের কেউ বেছে বেছে হত্যা করে চলেছে, হয়তো তাদের সঙ্গেই ডক্টর ডাইসনও যুক্ত রয়েছে। তাই প্রমাণ স্বরূপ এই রকমই একদিন রাতে আলিটা গোপনে ডক্টর ডাইসনকে ফলো করতে শুরু করে এটা দেখার জন্য এত রাতে ডক্টর ডাইসন কোথায় যায়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ডক্টর ডাইসনকে তার সুটকেস থেকে কিছু হাতিয়ার বের করতে দেখে আলিটা পুরোপুরি তার সম্মুখে উপস্থিত হয় তাকে আটকানোর জন্য, কারণ সে পুরোপুরি শিওর হয়ে গেছে ওই হাতিয়ারের মাধ্যমে সে নিশ্চয়ই কাউকে হত্যা করতে চলেছে। যদিও ব্যাপারটা কিন্তু পুরোপুরি অন্য, কারণ ক্ষণিকের মধ্যেই 3টি মারাত্মক অপরাধী সাইবর্গ তাদের সম্মুখে এসে উপস্থিত হয় তাদেরকে হত্যা করার জন্য। যেটা দেখে আলিটা হঠাৎই প্রাচীন এক মার্শাল আর্ট স্টাইলে মারাত্মকভাবে ফাইট করতে শুরু করে এবং 2টি অপরাধী সাইবর্গকে সঙ্গে সঙ্গে হত্যাও করে। কিন্তু গ্রেভিসকে নামক আরো একটি সাইবর্গ তার হাতে আহত হয়ে সেই স্থান ছেড়ে পালিয়ে যায়। যদিও পালিয়ে যাবার আগে সে আলিটাকে সাবধান করে দিয়ে যায় এর বদলা সে কোনো না কোনো একদিন নেবেই। এনিওয়ে, আলিটাকে এইখানে এইরকম ভাবে ফাইটিং করতে দেখে ডক্টর ডাইসন পুরোপুরি অবাক হয়ে যায়। আর আরো অবাক করার মতো বিষয় হলো এই ফাইটিং টাইমে আলিটা তার পুরনো জীবনের একটি ভিশনও দেখতে পায়, যেখানে সে দেখতে পায় মঙ্গল গ্রহের কোন একটি যুদ্ধে সে একজন ফাইটার হিসেবে অংশগ্রহণ করেছে। এবার কি তার অতীত সেটা এই মুভিতে কিন্তু সম্পূর্ণরূপে তুলে ধরা হয়নি, কিন্তু আমি আশাবাদী এর পরবর্তী কোনো পার্ট রিলিজ হলে অবশ্যই আমরা সেই ঘটনাও জানতে পারবো। ওকে, তো এর পরবর্তীতে আলিটা জানতে পারে ডক্টর ডাইসন কোনো অপরাধী না, আসলে সেও একজন বাউন্টি হান্টার, মানে টাকার বিনিময়ে সে বিভিন্ন অপরাধীদের হত্যা করে আর সেই টাকাতেই সে তার ডিসপেন্সারি চালায়। এমনকি এই মুহূর্তে আলিটা যে সমস্ত সাইবর্গদের হত্যা করেছে তাদেরই কাটা মাথা ডক্টর ডাইসন একটি ফ্যাক্টরিতে জমা দিয়ে সেখান থেকে কিছু টাকাও সংগ্রহ করে। এখানে জানিয়ে দিই এই ফ্যাক্টরি কিন্তু ওই ভাসমান সিটি জালেমের, যেটা এই শহরে পরিচালনা করে ভেক্টর। ওকে, তো এর পরবর্তীতে আমরা দেখতে পাই আহত ওই সাইবর্গ মানে গ্রেভিসকা সোজা গিয়ে উপস্থিত হয় ভেক্টর এবং কিরেনের কাছে। আসলে এই সমস্ত অপরাধী সাইবর্গদের সাহায্যে ভেক্টর এলাকার বিভিন্ন মানুষদের ডেড বডি ওই ভাসমান শহরে পাচার করে, যাদের উপরেই রিসার্চ করে জালেমের ক্রাইম বিজ্ঞানী নোভা। যাই হোক, এই মুহূর্তে গ্রেভিসকার এই রকম অবস্থা দেখে তারা যখন জানতে পারে ডক্টর ডাইসনের কাছে থাকা এক মহিলা সাইবর্গ আলিটা তার এইরকম অবস্থা করেছে, তখনই নোভা তাদেরকে অর্ডার দেয় আলিটাকে যে কোনো উপায়ে হত্যা করতে। আর এই কাজে তারা যদি সফল হয় তাহলে নোভা বিনা শর্তে চিরেনকে মানে ডক্টর ডাইসনের ওয়াইফকে জালেমে ফিরতে পারমিশন দেবে। ফলে ডক্টর চিরেনও কাজে লেগে পড়ে গ্রেভিসকাকে নতুন ভাবে আপডেট করতে, যাতে সে অনায়াসে আলিটাকে হত্যা করতে পারে।
যদিও এর আগেই সে একবার আলিটাকে দেখেছে। এমনকি সে এটাও জানে তার হাজবেন্ড তার মেয়ের জন্য যে বডি তৈরি করেছিল সেটা এখন আলিটাই ব্যবহার করছে। আর এইটা জানার পরেই সে তার হাজবেন্ডকে একবার রিকোয়েস্ট করেছিল ভেক্টরের হয়ে কাজ করার জন্য, যাতে তারা দুজনেই অনায়াসে আবারও জালে ফিরতে পারে। কিন্তু ডক্টর ডাইসন ভেক্টরের হয়ে কাজ করতে কিছুতেই রাজি না, কারণ সে জানে ভেক্টর একদমই ভালো মানুষ না। এনিওয়ে, এরই মধ্যে আমরা জানতে পারি হুগো ভেক্টরের হয়ে কাজ করে, কারণ গ্রেভিস্কাকে আপডেট করার টাইমে তার এমন কিছু পার্টসের প্রয়োজন হয় যেটা সে হুগো ও তার বন্ধুদের কাজে লাগিয়ে অন্য সাইবর্গের থেকে জোর করে আদায় করে নেয়। আর হুগো বেসিক্যালি এই কাজই করে, মানে ভেক্টরের যখন যে কোনো পার্টসের দরকার হয় তখনই টাকার বিনিময়ে হুগো সেটা তাকে জোগাড় করে দেয়। আর ওই সকল পার্টস হুগো ও তার বন্ধুরা মিলে অন্যান্য সাইবর্গের হাত পা বা বিভিন্ন শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ কেটেই জোগাড় করে। মানে হুগো এক ধরনের অপরাধের সঙ্গে যুক্ত, যদিও এর পিছনে একটা নির্দিষ্ট কারণ রয়েছে। আসলে ভেক্টর তাকে লোভ দেখিয়েছে, তার কথা অনুযায়ী কাজ করে দিলে সে তাকেও একদিন ওই ভাসমান শহরে পৌঁছে দেবে। আর হুগোর যেহেতু ওই ভাসমান সিটিতে যাওয়ার অনেক দিনের ইচ্ছা, তাই সে অনায়াসে তার কথা অনুযায়ী কাজ করে চলে। ওকে, তো এইভাবে চলতে চলতে একদিন হুগো এবং তার বন্ধুরা মিলে আলিটাকে শহরের বাইরের একটি বনাঞ্চলে নিয়ে আসে, যেখানে তারা আলিটাকে পুরনো যুগের একটি পরিত্যক্ত মহাকাশযান দেখায়। মানে এইটা দেখানোর জন্যই তারা আলিটাকে এখানে নিয়ে আসে। কিন্তু এই মহাকাশযান দেখে আলিটা জলের মধ্যে দিয়ে সোজা ওই মহাকাশযানের ভিতরে প্রবেশ করে, আর একদমই অস্বাভাবিকভাবে সবাইকে চমকে দিয়ে ওই মহাকাশযানের ভিতরে থাকা একটি অদ্ভুত সাইবর্গের দেহ উদ্ধার করে আনে, যেটা ডক্টর ডাইসনকে দেখানোর পর তিনি জানান এটি একটি যোদ্ধা সাইবর্গের দেহ। ফলে এইটা শুনেই আলিটা তাকে রিকোয়েস্ট করে এই শরীর তার সঙ্গে যুক্ত করে দিতে, যাতে তার ক্ষমতার বৃদ্ধি ঘটে আর ওই সমস্ত অপরাধী সাইবর্গদের সে অনায়াসে শাস্তি দিতে পারে। এছাড়াও আরো একটি কারণ রয়েছে, আগের বার ওই লড়াইয়ের টাইমে সে তার পুরনো কিছু স্মৃতি দেখতে পেয়েছিল, তাই আলিটা আশাবাদী আবারও কোনো না কোনো লড়াইয়ের টাইমে সে তার পুরনো স্মৃতি পুনরায় দেখতে পাবে। তাই সে ইচ্ছাকৃতভাবেই একজন যোদ্ধা হতে চায়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় ডক্টর ডাইসন এই কাজ করতে অস্বীকার করে, কারণ এতদিনে সে আলিটাকে তার নিজের মেয়ের মতোই ভাবতে শুরু করেছে। তাই এখন সে কিছুতেই চায় না আলিটা একজন যোদ্ধা হয়ে উঠুক। কিন্তু এই কাজ করতে অস্বীকার করায় আলিটা আরো ক্রুদ্ধ হয়ে ওঠে আর রাগের মাথায় সোজা পৌঁছে যায় সেই ফ্যাক্টরিতে, যেখান থেকে বাউন্টি হান্টাররা অপরাধীদের হত্যা করার বিনিময়ে টাকা উপার্জন করে। আর সেখানে গিয়ে সে নিজেও বাউন্টি হান্টারদের খাতায় নাম লেখায়, মানে এখন থেকে সে নিজেও একজন বাউন্টি হান্টার হয়ে ওঠে। আর তারপর সেখান থেকে সোজা পৌঁছে যায় একটি বারে, যেখানে শুধুমাত্র বাউন্টি হান্টাররাই থাকে। আর এইখানে উপস্থিত হয়ে সে সকলকেই অনুরোধ করে গ্রেভিস্কা নামক ওই অপরাধী সাইবরকে হত্যা করার জন্য তাকে সাহায্য করতে। কিন্তু সেখানে উপস্থিত সকল বাউন্টি হান্টাররাই তাকে অগ্রাহ্য করে, কারণ গ্রেভিস্কাকে হত্যা করার জন্য কোনো প্রাইজ মানি ঘোষণা করা হয়নি, তাই বিনা কারণে লেবার দিতে তারা কেউই আগ্রহী নয়। ফলস্বরূপ আলিটা যখন তাদের সকলকে অপমান করতে শুরু করে, তখনই জাপান নামক একজন বাউন্টি হান্টার তাকে এই কাজের জন্য বিব্রত করার চেষ্টা করে। কিন্তু আলিটা তার কথায় ভয় না পেয়ে অনায়াসে তাকে লড়াইয়ে পরাজিত করে, যেটার ফলে জাপান বাকিদের সামনে খুবই অপমানিত হয়। যদিও তারপরে আলিটা সেখানে উপস্থিত সকল হান্টারকে চ্যালেঞ্জ করে এবং তাদের সকলের সঙ্গে লড়াই করতে শুরু করে। কিন্তু এরই মধ্যে সেখানে উপস্থিত হয় গ্রেভিস্কা, ফলে আবারও শুরু হয় গ্রেভিস্কার সঙ্গে তার লড়াই। আর দুর্ভাগ্যবশত এইবারই গ্রেভিস্কা তার ব্লেড আঙুলের সাহায্যে আলিটার শরীর টুকরো টুকরো করে ফেলে। কিন্তু তাকে সম্পূর্ণ হত্যা করার আগে ডক্টর ডাইসন ও অন্য একজন হান্টার ওয়ারিয়র গ্রেভিস্কাকে পিছু হটতে বাধ্য করে, যার পর এই টুকরো হয়ে যাওয়া শরীর উদ্ধার করেই ডক্টর ডাইসন তার ডিসপেন্সারিতে ফিরে আসে। আর এইবার তিনি অনিচ্ছা সত্ত্বেও সেই যোদ্ধা সাইবর্গের দেহ আলিটার সঙ্গে যুক্ত করে দেয়। ফলে পরদিন সকালে আলিটা যখন তার জ্ঞান ফিরে পায়, তখন সে নিজে থেকেই বুঝতে পারে তার ক্ষমতা আগের থেকে অনেক বর্ধিত হয়েছে। কিন্তু ডক্টর ডাইসন তাকে সাবধান করে দেয় শক্তিশালী অনেকেই হতে পারে, কিন্তু এই শক্তি তুমি ভালো কাজে ব্যবহার করবে নাকি খারাপ কাজে সেটা তোমার নিজের উপর নির্ভর। যাই হোক, অন্যদিকে ভেক্টর বুঝতে পারে আলিটাকে হারানো এত সহজ না, তাই সে প্ল্যান করে একটি মোটর বল ম্যাচের ব্যবস্থা করে, যেখানে সমস্ত প্রতিযোগীকে ভেক্টর আগে ভাগেই কিনে নেয় আর তাদেরকে জানিয়ে দেয় যা হোক করেই হোক এই খেলার মধ্যে তারা যেন আলিটাকে হত্যা করে। কিন্তু তার জন্য তো আলিটাকেও এই খেলায় অংশগ্রহণ করতে হবে, তাই ভিক্টর প্ল্যান করে হুগোকে রিকোয়েস্ট করে আলিটাকে এই খেলায় অংশগ্রহণ করতে রাজি করাতে। কারণ হিসেবে তিনি জানান এই খেলায় আলিটা যদি জয়ী হতে পারে তাহলে তাদের দুজনকেই সে জালে পাঠিয়ে দেবে। ফলস্বরূপ আলিটা পরবর্তীতে যখন হুগোর সঙ্গে দেখা করে, তখনই হুগো তাকে রিকোয়েস্ট করে ওই মোটর বল ম্যাচে অংশগ্রহণ করতে।
আর এতদিনে আলিটা যেহেতু হুগোকে তার প্রিয় একজন ভাবতে শুরু করেছে, তাই অনায়াসে সে তার কথায় রাজি হয়ে যায়। কিন্তু খেলার দিন ডক্টর ডাইসন ওই মাঠে উপস্থিত হয়ে বুঝতে পারে এই খেলার অন্যান্য প্রতিযোগীরা সকলেই এক একজন হান্টার ওয়ারিয়র, যারা টাকার বিনিময়ে যা কিছু করতে পারে। মানে এইটা তার কাছে পুরোপুরি ক্লিয়ার হয়ে যায় এই খেলা ভেক্টর তার প্ল্যান মাফিক পরিচালনা করছে, যাতে সে এই খেলার মধ্যেই আলিটাকে হত্যা করতে পারে। তাই ডক্টর ডাইসন সঙ্গে সঙ্গেই আলিটাকে সাবধান করার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে খেলা শুরু হয়ে যায় আর আলিটা সবাইকে চমকে দিয়ে এক এক করে তাদেরকেই ধ্বংস করতে থাকে। অন্যদিকে দেখা যায় সেই বাউন্টি হান্টার জাপান, মানে যাকে সকলের সামনে আলিটা ইনসাল্ট করেছিল, সে এই মুহূর্তে হুগো এবং আলিটার বিরুদ্ধে তার প্রতিশোধের ষড়যন্ত্র করেছে। যে কারণেই জাপান হুগোর এক বন্ধু তানজিনকে ধরে ফেলে যখন সে একটি সাইবর্গের দেহের কিছু অংশ চুরি করছিল। ফলস্বরূপ জাপান সঙ্গে সঙ্গেই তাকে হত্যা করে, কিন্তু সেই টাইমেই সেখানে উপস্থিত হয় হুগো। আসলে সে তার বন্ধুদের জানাতে এসেছিল সে আজ থেকে এই সমস্ত কাজ থেকে সরে যাচ্ছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় জাপান তার থেকে বদলা নেওয়ার জন্য তার বন্ধুকে তো হত্যা করে, তাছাড়াও যে সাইবর্গের দেহের অংশ সে চুরি করছিল তাকেও জাপান হত্যা করে, আর ওই হত্যার দায় চাপিয়ে দেয় হুগোর উপর। ফলে সঙ্গে সঙ্গেই হুগোর নামে একটি প্রাইজ মানি ঘোষণা করা হয়, মানে হুগো এই মুহূর্ত থেকে একজন অপরাধী। তাই বাউন্টি হান্টার হিসেবে জাপান এখন তাকে নির্দ্বিধায় হত্যা করতে পারে। কিন্তু হুগো তার থেকে বাঁচার জন্য পুরো শহর জুড়ে দৌড়াতে শুরু করে, আর এরই মধ্যে সে আলিটাকে কল করে এই সমস্ত ব্যাপার জানিয়ে তার থেকে সাহায্য চায়। ফলে আলিটাও খেলার মধ্যে থেকে বেরিয়ে বাকিদের পিছু ছাড়িয়ে সোজা উপস্থিত হয় জাপানের সম্মুখে। কিন্তু হুগোকে বাঁচাতে গেলে জাপান তাকে জানায় এই একজন মার্ডারার, আর একজন বাউন্টি হান্টার হিসাবে একে হত্যা করাই তাদের প্রধান কাজ। ফলস্বরূপ আলিটাও হুগোর থেকে জানতে চায় সত্যি কি সে এই সমস্ত কাজের সঙ্গে জড়িত। উত্তরে হুগো তাকে জানায় সে বিভিন্ন সাইবর্গের থেকে তাদের বডি পার্টস চুরি করত ঠিকই, কিন্তু কোনোদিনই কাউকে হত্যা করেনি। কিন্তু এখন যেহেতু সে একজন মার্ডারার আর তার নামের উপর প্রাইজ মানি ঘোষণা করা হয়েছে, তাই কোনো না কোনো বাউন্টি হান্টার তাকে হত্যা করবেই। যে কারণে আর কথা না বাড়িয়ে জাপানি তার তলোয়ারের মাধ্যমে তাকে গুরুতরভাবে আহত করে, যার পর আলিটা সঙ্গে সঙ্গেই তাকে নিয়ে একটি চার্চে প্রবেশ করে কান্নায় ভেঙে পড়ে, কারণ হুগো কোনো দোষ না করেও তার সামনে সে ধীরে ধীরে মারা যেতে চলেছে, আর আলিটার হাতে কোনো উপায় নেই তাকে বাঁচানোর। কিন্তু ঠিক এই মুহূর্তেই তাদের সম্মুখে উপস্থিত হয় চিরেন, যে আলিটাকে জানায় সে যদি কোনো রকম ভাবে হুগোর মাথা জীবন্ত অবস্থাতে ডক্টর ডাইসনের কাছে পৌঁছে দিতে পারে, তাহলে সে হয়তো তারই মতো অন্য কোনো বডি লাগিয়ে তাকে আবারও জীবন্ত করে তুলবে। আসলে চিরেনের কথা ছিল আলিটাকে যে কোনো উপায়ে হত্যা করার, কিন্তু এই মুহূর্তে আলিটাকে কান্নায় ভেঙে পড়তে দেখে তার নিজের মেয়ের কথাই আগে মনে আসে। ফলস্বরূপ সে আলিটাকে হত্যা করার বদলে তাকে সাহায্য করতে শুরু করে, যার পর আমরা দেখতে পাই আলিটা হুগোর কাটা মাথা তার হৃৎপিণ্ডের সঙ্গে যুক্ত করে সেখান থেকে বেরোনোর চেষ্টা করে, যাতে হুগোর মস্তিষ্ক জীবন্ত থাকে। কিন্তু এই ব্যাপারই বুঝতে পেরে যায় জাপান। যদি প্রতিটি বাউন্টি হান্টার যেহেতু কাটা মাথা ফ্যাক্টরিতে জমা দিয়ে টাকা উপার্জন করে, তাই সেখানে উপস্থিত বাকি বাউন্টি হান্টাররা সকলেই আলিটার হয়ে কথা বলতে শুরু করে, কারণ তারা ভেবেছে আলিটাও ওই কাটা মাথা জমা দিয়ে টাকা অর্জন করবে, যেটা জাপান তার থেকে ছিনিয়ে নিতে চাইছে। তাই এই মুহূর্তে আলিটা জাপানকে তারই তলোয়ারের সাহায্যে আঘাত করে, আর তারপর হুগোর ওই কাটা মাথা নিয়ে উপস্থিত হয় ডক্টর ডাইসনের সম্মুখে, যিনি হুগোর ওই মাথা একটি সাইবর্গের শরীরে প্রতিস্থাপন করে। আর তারপর ডক্টর ডাইসন আলিটাকে জানায় হুগো যে এই সমস্ত 2 নম্বরই কাজ করত সেটা শুধুমাত্র ভেক্টরের একটি মিথ্যে প্রতিশ্রুতি থেকে, কারণ সেই হুগোকে জালেমে পাঠানোর লোভ দেখিয়ে এইসব কাজ করাতো। কিন্তু আসলে আয়রন সিটির নাগরিকরা কখনোই জালেমে প্রবেশ করার পারমিশন পাবে না। যেটা শুনে আলিটা রাগান্বিত হয়ে সোজা পৌঁছে যায় ভেক্টরের সম্মুখে, যেখানে ভিক্টর তাকে আরো প্রকাশ করে চিরেন তার বিরুদ্ধে গিয়ে কাজ করার জন্য তাকেও হত্যা করা হয়েছে, এমনকি তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ একটি বিশেষ জায়গায় সংরক্ষিত করা হয়েছে, যেটা এই মুহূর্তেই জালেমে পাঠানো হবে। আর আয়রন সিটির নাগরিকদের জালেমে যাওয়ার এই একমাত্রই পথ, মানে আয়রন সিটির কোনো মানুষই জীবন্ত অবস্থায় ওই সিটিতে যেতে পারবে না। তাদের অঙ্গ প্রত্যঙ্গই শুধুমাত্র জালেমে পাঠানো হয় বিশেষ কিছু রিসার্চের কারণে। আর ওই যে বিভিন্ন বাউন্টি হান্টারদের কাটা মাথার বদলে টাকা প্রেরণ করা হয়, এটাও কিন্তু এই একই কারণে, যাতে ওই কাটা মাথাগুলি নিয়ে জালেমের বিজ্ঞানী নোভা তার রিসার্চ কমপ্লিট করতে পারে। এবার এই সব কথা চলতে চলতেই সেখানে আবারও উপস্থিত হয় গ্রেভিস্কা। ফলস্বরূপ আবারও শুরু হয় তাদের মধ্যে লড়াই, কিন্তু এইবার আলিটা গ্রেভিস্কাকে অনায়াসে ধ্বংস করে ফেলে, যার পর ভিক্টরকেও ছুরিকাঘাত করে হত্যা করে। কিন্তু ভিক্টর মারা যাওয়ার আগে
জালেম বিজ্ঞানী নোভা তাকে মানসিকভাবে নিয়ন্ত্রণ করে আলিটার সঙ্গে কথা বলতে শুরু করে, যেখানে আলিটা তাকে জানিয়ে দেয় খুব তাড়াতাড়ি সে তার সম্মুখে হাজির হবে। এরই মধ্যে ডক্টর ডাইসন আলিটাকে কল করে জানায় হুগো তার জ্ঞান ফিরে পেয়ে ক্লিনিক থেকে পালিয়েছে, আর যতদূর সম্ভব এই মুহূর্তে সে ওই টিউবগুলির মাধ্যমে জালেমের দিকেই রওনা হয়েছে। ফলে সঙ্গে সঙ্গেই আলিটাও ওই টিউবে উপস্থিত হয়ে তাকে ফিরে আসার জন্য অনুরোধ করে। কিন্তু তার কথায় হুগো ফিরে আসার আগে নোভা দ্বারা প্রেরিত একটি বৃহদাকার স্পাইকার রিং হুগোর শরীরকে পুরোপুরি ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। যদিও আলিটা তাকে নিচে পড়ে যাওয়া থেকে আটকাতে প্রাণপণ চেষ্টা করে, কিন্তু লাস্ট পর্যন্ত হুগো আহত অবস্থাতেই সেখান থেকে নিচে পড়ে যায়। এই সিন দেখে আমার পার্সোনালি এটা মনে হয় আলিটাও একজন ওয়ারিয়র হিসেবে ঠিক একইভাবে কোনো না কোনো একদিন এই পাইপের মাধ্যমে উপরে ওঠার চেষ্টা করেছিল, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই স্পাইকার রিংয়েই আহত হয়ে সে নিচে পড়ে যায়, যেখান থেকেই তাকে উদ্ধার করে ডক্টর ডাইসন। মুভিতে যদিও এটা জানানো হয়নি, কিন্তু আমার মনে হয় এই মুভির পরবর্তী পার্ট রিলিজ হলে এই গল্প আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। ওকে, তো লাস্ট সিনে দেখা যায় আলিটা মোটরবল টুর্নামেন্টের একটি স্টার প্লেয়ার হয়ে উঠেছে, যেখানে তাকে দেখে সমস্ত দর্শকরাই উল্লাস করছে, আর আলিটা তার তলোয়ার জালেমের দিকে দেখিয়ে সেই দিকেই তাকিয়ে আছে। ঠিক একই টাইমে অন্যদিকে মানে জালেমে থাকা নোভা তাকেই দেখছে, আর এখানেই এই মুভি সমাপ্ত হয়েছে। মানে এর পরবর্তী গল্প আমরা এর পরবর্তী কোনো পার্ট রিলিজ হলে তবেই জানতে পারবো। ওকে, তো ভিডিও আজকের মতো এখানেই শেষ করব। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন।